অতল ছায়ায় অবগাহন। লিখুনিতে মেহেরুমা নূর। পর্ব সংখ্যা ৫। রাতে গাড়ির মাঝে ঘুমিয়েছিল দুজন। পেছনের সিটে একসাথে ঘুমিয়েছিল। ভোর রাতের দিকে ইয়ানার গালে হাত বুলিয়ে তাকে ডাক দিল অভিক। এমন কাঁচা ঘুম ভাঙায় কিছুটা বিরক্ত হলো ইয়ানা। চোখ খুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? বাইরে তাকিয়ে দেখো, একটা মজার জিনিস দেখতে পাবা। যদিও এই মুহূর্তে ঘুম ভেঙে কোনো কিছু দেখার মোটেও মজা লাগলো না ইয়ানার, তবুও মানা তো আর করতে পারবে না। তাই সিটের উপর বসে বাইরে তাকালো। তাকাতেই এক অবিশ্বাসনীয় দৃশ্য যেন তার চোখের সামনে ভেসে উঠল। সামনের ঝিলের মাঝে লাল রঙা গোল থালার মতো সূর্যটা তার ঝলক ছড়িয়ে ধীরে ধীরে জেগে উঠছে ধরণীর কোলে। তার লাল আলোকিত রোশনিতে চারপাশ ঝলমলিয়ে উঠছে। এ যেন অন্তর্ভূত অনুভূতি। ইয়ানার নষ্ট জীবনে এমন অভিজ্ঞতা হওয়ার সুযোগ কই ছিল, তবে আজ অভিক তাকে এই অপূর্ব জিনিসটা গিফট করেছে। সে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়েছে। ইয়ানা মুগ্ধ মনে বলল, ওয়াও, কি সুন্দর। অভিক মজার সুরে বলে উঠল, এই প্যাঁচা পানি তোমার কাছে সুন্দর? হ্যাঁ, সুন্দর। তাহলে নিজেকে আয়নায় দেখো, তোমার সৌন্দর্যের সামনে এসব ফিকে। অভিকের কথা ইয়ানার ঠোঁটে অজান্তেই ভালো লাগা হাসির রেখা ফুটল। তার এমন চিজি কথায় হাসি আসার কথাও না, তবুও কেন যেন নিজেকে কন্ট্রোল করতে পারল না। ফিক করে হেসে উঠে বলল সে। পাশ থেকে অভিক বলে উঠল, হেসো না, আমি সিরিয়াস। ইয়ানা এবার হাসি থামিয়ে পাশে তাকিয়ে দেখল অভিক যথারীতি ঠোঁট চোখা করে চুমুর অপেক্ষায় করছে। হঠাৎ ইয়ানার কেমন ভাবনায় পড়ে গেল, এসব কি ঠিক হচ্ছে? সে সীমা ছাড়িয়ে যাচ্ছে না তো? এমন তো না যে তারা সত্যি সত্যি কোনো রিলেশনশিপে আছে। ইয়ানার মতো মেয়ের জীবনে এসব ভ্রম ছাড়া আর কিছুই না। ইয়ানার রেসপন্স না দেখে অভিক নিজে এক হাত ইয়ানার থুতনি ধরে ঠোঁটে চুমু খেল। আবারও সেই লজ্জা জাতীয় বিষয়টা ইয়ানার সাথে সাক্ষাৎ করলো। কি আজব, তার মতো একজন স্কটজার কাজী নির্লজ্জতা। সে কিনা আজ এই লোকটার একটা চুমুতেই লজ্জা পাচ্ছে। তার মাথা সত্যিই গেছে। তার এই লাজে রাঙা আভা মুখশ্রী দেখে অভিক বলে উঠল, বাহ, আমি ধন্য। কেন, লজ্জায় দেখে? না, তোমার লজ্জায় গোলাপের লাল হওয়া গাল দেখে। তুমি তো বাসর ঘরে বসে থাকা নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ। আপনার চোখ ঘোলা হয়ে গেছে, এজন্য ভুল দেখছেন, তাই? বলে ইয়ানাকে কাতুকুতু দিতে লাগলো অভিক, আর বলতে লাগলো, হাসো, দেখো তোমার মা কত নিরস, কোনো ফিল নেই। হাসতে হাসতে কাচুমুচু করে মোচড়াতে লাগলো ইয়ানা। কিছু সময় পর বাসায় ফিরে এলো ওরা। ইয়ানার অনেক টায়ার্ড ছিল, তাই অভিক তাকে কোলে করে বাসার ভেতর নিয়ে এসে নিজেই তাকে ফ্রেশ করিয়ে দেয়। তারপর নিজেও অফিসের জন্য রেডি হয়। ইয়ানা ব্রেকফাস্ট টেবিলে আসলে দেখলেও অভিক অফিসের জন্য বের হবে এখন। লোকটা প্রায় সব সময় ব্রেকফাস্ট না করেই চলে যায়। ইয়ানা একা একা খেতে খারাপ লাগে, কিন্তু সে করতেই বা কি পারে। অভিজ্ঞের সাথে খাওয়ার জন্য বলার অধিকার নেই, কিন্তু আবার মনে হয় কি বা এমন হবে তার সাথে খাওয়ার জন্য ইনভাইট করলে। এত কেন ভাববে সে? ভাবনার মাঝে সে খাওয়ার জন্য চামচে খাবার তুলে পাশ থেকে অভিক এসে মুখ হা করে ইয়ানার কাছে খাওয়ার ইশারা করলো। ইয়ানা প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই সে হাতের চামচের খাবারটুকু অভিককে খাইয়ে দিল। অভিক সেটা খেয়ে বলল, আমার মাংস পছন্দ। আপনি তো সবজি খাই না। সবজিও খাওয়া দরকার আপনার। অভিক যথারীতি তার নির্লজ্জ স্বভাবসুলভ ভাবে বলে উঠল, এমন বইয়ের মতো জোর দেখিও না, আমি হর্নি হয়ে যাই। ইয়ানা আবারও গোপন নিঃশ্বাস ছাড়ল। লোকটার টেবিলে ম্যানার ভাবনার ভয়ানক খাবার। আশা করি হাসুর লালন পালন আর পড়াশোনা কাজ উনি করেন না করেন তাহলেই হয়েছে। অভিক ইয়ানার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি নিশ্চয়ই আমাকে পছন্দ করো। খাবার শেয়ারিং সেটাই প্রমাণ করে। এখন তুমি খাও, আমি আসি। ঠিক আছে। অভিক যেতে নিয়ে আবার ফিরে
টুক করে ইয়ানার গালে চুমু দিয়ে দিল, তারপর হেসে দিয়েও চলে গেল। আবারও সেই বিরক্তকর লজ্জা টাইপ অনুভূতিটা হলো ইয়ানার। পরপরই ফোন বেজে উঠলো ইয়ানার, অভিকের ফোন। লোকটা মাত্রই তো বের হয়ে গেল, আবার ফোন করছে কেন? ফোন রিসিভ করতে অভিক বলল, আসলে আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, আজকে ডিনারে কি খেতে চাও তুমি? ইয়ানার মনে হচ্ছে এই 25 বছর বয়সে এসে তার কেমন স্কুলের মেয়েদের মতো ফিল হচ্ছে। ইয়ানা চুপ থাকায় অভিক বলে উঠল, কি হলো, ডিনার খাওয়ার আগ্রহ নেই নাকি আমাকে খেতে চাও? ইয়ানা ফট করে বলল, হ্যাঁ তাই। অপাশ থেকে অভিকের শখ হয়ে যাওয়া বুঝতে পেরে হেসে দিল ইয়ানা। অভিক বলল, আমার অপেক্ষা শুধু, আমি এসে দেখাচ্ছি। আচ্ছা। ফোন রেখে আনমনে হাসলো অভিক। সামনে থেকে ড্রাইভারের সিটে থাকা অভিকের গ্রুপের লোক মজার সুরে বলে উঠল, বস, আপনাকে অনেক খুশি খুশি লাগছে আজ। ব্যাপার কি? আমরা কি আপনার দ্বিতীয় সন্তানের খুশির খবর শুনতে চলেছি? প্রথম বাচ্চা বের না হতে দ্বিতীয় বাচ্চা কিভাবে হবে গাধা? দ্রুত চল। ইয়ানা বাসায় অপেক্ষা করছে, কাজ শেষ করে ফিরতে হবে আমাকে। বাসায় ফিরে ইয়ানার রুমে ঢুকে দেখলো ইয়ানা ঘুমে গলে আছে। অভিক আস্তে করে গিয়ে ইয়ানার পাশে শুয়ে তার ঘুমান্ত মুখটার দিকে তাকিয়ে আলতো করে চুমু খেয়ে তাকিয়ে রইল মুখ পানে। সারাদিন তো লাঠি ভর দিয়ে হাঁটা মুরব্বীদের মতো আচরণ করে, কিন্তু ঘুমন্ত অবস্থায় কেমন একদম বাচ্চাদের মতো লাগে। তারপর সব রকম রূপ যেন আমাকে পাগল করে দেয়। অভিক আজ পর্যন্ত কারোর সাথে এতটা আবেগী হয়নি, বিশেষ করে অভিকের প্রিয় বিড়ালটা মরে যাওয়ার পর থেকে। হাই স্কুলে থাকতে বিড়ালটাকে রাস্তা থেকে তুলে এনেছিল সে। লিটল টাইগার নাম দিয়েছিল তার। অনেক ভালোবাসত বিড়ালটাকে, নিজের বাচ্চার মতো ছিল। তার হঠাৎ করে মারা যাওয়া অনেক কষ্ট পেয়েছিল অভিক। এরপর থেকে আর কারোর প্রতি এমন অনুভব করেনি। ইয়ানার সাথে যত বেশি সময় কাটাচ্ছে ততই যেন সে অদৃশ্য অনুভূতির টানে আকৃষ্ট হয়ে যাচ্ছে তার সাথে। মনে হচ্ছে এটাই যেন তার জীবনের সেই সুখের ঠিকানা যা সে খুঁজছিল এতদিন। অভিকের ভাবনার মাঝে ইয়ানার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকে অভিককে এভাবে দেখে কিছুটা থতমত খেয়ে গেল সে। আপনি কখন এলেন? যখন তুমি ঘুমিয়েছিলে। ইয়ানা উঠে বসল। অভিক ইয়ানাকে নিজের কোলের মাঝে বসিয়ে একটা ক্যান্ডির প্যাকেট বের করে ধরল ইয়ানার সামনে। যথারীতি তা দেখে খুশি মনে লুফে নিল ইয়ানা। প্যাকেট খুলে খেতে লাগলো। বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডি মুখে দিতে ইয়ানার মুখে তৃপ্তিকর দীপ্তি ছুঁয়ে গেল। তার এই মিষ্টিতময় মুখভঙ্গি প্রতিবারই অভিককে ঘায়েল করে, যার দরুন অভিক ঠোঁট চোখা করে চুমু খেতে গেলে ইয়ানা তার মুখে হাত চেপে মাঝপথে যাত্রা থামিয়ে দিল। ইয়ানার কাছে খাবারের প্রায়োরিটি বেশি, যতই লোকটাকে পছন্দ করুক সে, তাই বলে নিজের ক্ষুধাকে অপেক্ষা করানোর মতো ব্যক্তি সে না। মন ভরলে তা কখনো পেট ভরাতে পারে না, তাই আগে খাবে তারপর সব। ইয়ানার এভাবে চুমু ঠেকিয়ে দেওয়া মুখ ভোতা করে রইল বেচারা অভিক। তবে ইয়ানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, মেয়েটা এত কিউট কেন, মন চায় পকেটে ভরে রাখে সারাক্ষণ নিজের সাথে। অভিক ইয়ানার গালে তর্জনী আঙুলের খোঁচা দিয়ে বলল, আমাকে একটু দিবা না? শেয়ারিং ইজ কেয়ারিং। এই ভেবে একটা ক্যান্ডি বের করে অভিকের মুখের সামনে ধরলো। অভিক তাতে মানা করে দিলে ইয়ানা বলল, অরেঞ্জ ফ্লেভারে পছন্দ করেন আপনি? ফ্লেভার যেটা হোক ব্যাপার না, তবে তোমার মুখ থেকে খেতে চাই আমি। কথা মতো ইয়ানা একটা ক্যান্ডি নিজের ঠোঁটে চেপে অভিকের মুখের সামনে ধরলো। অভিকের মুখ লাগিয়ে সেই নিল নিজের মুখে। ক্যান্ডিটা খেয়ে অভিক আবারও ইয়ানার ঠোঁট পানে এগুলো তখনকার থেমে যাওয়া মিশনটি পূরণ করার জন্য। ইয়ানা এবার আর থামালো না, তবে ঠোঁটের কাছে আসতেই দরজায় হঠাৎ কড়া পড়ল। বাইরে থেকে লরেন বলছে, ডিনার রেডি। তৎক্ষণাৎ চুপি চুমু সব ভুলে ইয়ানা উৎসাহিত কণ্ঠে বলল, খাবার? অভিক যেন বিরক্ত হলো লরেনের উপর। এখনই আশা লাগতো। সেই বোধহয় একমাত্র ব্যক্তি যার প্রায়োরিটি প্রতিযোগিতা হচ্ছে খাবারের সাথে। আর হাস্যকর বিষয় হলো ইয়ানা প্রায়োরিটি লিস্টে খাবারের কাছে সে হেরে গেছে। কথাটা ভেবে হাসলো অভিক। যাক, মেয়েটা তার ফার্স্ট প্রায়োরিটি
দেওয়া হোক আগে, পেট ভরলে হয়তো আমার প্রতি আরেকটু দয়া আসতে পারে। লরেন বাইরে থেকে আবার বলল, স্যার আপনার ডিনার রেডি, নিচে আসুন। ইয়ানা ভাবল, ওহ তাহলে এটা তার জন্য ওনাকে ডাকতে এসেছে। অভিক উঠে দাঁড়িয়ে বলল, চলো ডিনার করি। ইয়ানা হালকা বিস্মিত স্বরে বলল, আমিও যাব? অবশ্যই যাবে, এটা আবার কেমন প্রশ্ন, চলো নিচে। বলে ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিল অভিক। মনে মনে ভালো লাগাময় অনুভূতি ছুঁয়ে গেল ইয়ানার। এই প্রথম তারা দুজনে একসাথে বাসায় বসে খাবে, যেন মনে হচ্ছে সত্যিকারের পরিবার তারা। মনে কেমন নতুন আলোড়ন জাগছে, যেন অভিক তাকে উড়ে বেড়ানোর জন্য পাখা দিয়ে দিয়েছে। ইয়ানা অভিকের হাত ধরে উঠে দাঁড়িয়ে টুপ করে তার গালে একটা চুমু দিয়ে দিল। চুমু দিয়েই পরক্ষণেই বেরিয়ে যেতে যেতে বলল, চলুন চলুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। অভিক এটার জন্য প্রস্তুত ছিল না, হঠাৎ এমন কাজে থমকে স্থির হয়ে গেল। এদিকে ইয়ানা নিচে এসে হি হি করে হাসতে লাগলো। অভিক তাকে এভাবে তার উপরে হাসতে দেখলে নিশ্চয়ই মেরে ফেলবে, কিন্তু না হেসে থাকতে পারছে না। অভিকের শখ খাওয়া চেহারা দেখে ভীষণ হাসি পাচ্ছে। হঠাৎ খেয়াল করলো লরেন সহ বাসার বাকি সার্ভেন্টগুলো ইয়ানার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। তা দেখে হাসি বন্ধ করে ফেলল সে। লজ্জা পেয়ে গেল সবার সামনে বেচারি। চুপচাপ গিয়ে সোজা চেয়ার টেনে বসলো। অভিকও নিচে এসে ইয়ানার পাশে চেয়ার টেনে বসলো। আজকে খাবারের মেনুতে শুধু আমিষ সব। লোকটা কি মাংস এত পছন্দ? লরেন সালাদ এনে দিলেও তাই একটু স্বস্তি পেল সে। ইয়ানা কয়েক পিস চিজ বল নিয়ে খেতে লাগলো। অভিক বলল, চিজ বল তোমার পছন্দ? ইয়ানা মাথা দুলিয়ে বোঝালো তার পছন্দ, তার দাদি বানিয়ে দিত তাকে। দাদি থেকে মনে পড়লো ইয়ানাকে কি দাদির স্বপ্নের কথা বলবো, ওনাকে কি দাদির স্বপ্নের কথা বলবো? উনি যদি পরিহাস করেন তাহলে তো হাসুর মন খারাপ করবে। আমি তো বাইরে অযাচিত মানুষ, আমার সাথে খারাপ করলেও কিছু না, কিন্তু হাসুর ব্যাপার আলাদা। সে বাচ্চা মানুষ, মনে কষ্ট পাবে। তাই কি ঠিক হবে? ইয়ান কেমন ভাবনাগ্রস্ত দেখে অভিক নিজে জিজ্ঞাসা করে উঠল, কিছু বলতে চাও? আসলে আমার দাদি একটা স্বপ্ন দেখেছিল, বলেছিল আপনাকে জানাতে। স্বপ্নটা কি বাচ্চাকে উদ্দেশ্য করে বলে উনি মনে করেন? অভিক উৎসুক কণ্ঠে বলল, তাই নাকি? কি স্বপ্ন দেখেছেন উনি? ইয়ানা তখন জানালো তার দাদির স্বপ্নের বিবরণ। অভিক বলল, বাহ ভালোই তো, দাদিকে বলো আরো এমন সুন্দর স্বপ্ন দেখতে। হাসলো ইয়ানা। অভিকের প্রতিক্রিয়া আবার মন ছুঁয়ে গেল তার। এভাবেই অভিক ইয়ানার সবকিছু যত্নে রাখে, তাকে সবসময় ভালো রাখার নতুন নতুন অভিজ্ঞতা দেয়। ইয়ানা মনের শক্ত দেওয়াল যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। এভাবে ভালো লাগাময় প্রতিটা মুহূর্তে তার সাথে আরো কিছুদিন কেটে গেল। সামনের সপ্তাহে ইয়ানা তার দাদিকে দেখতে যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু হঠাৎ এর মাঝে অভিকের বিজনেসের কাজে চায়না যাওয়ার দরকার পড়ে গেল। খাবার টেবিলে উদাসীন বসে আছে ইয়ানা। আজ 2 দিন হলো অভিক গেছে। তার কেমন এখন শুধু ঘুম পায়, অথচ সকালেও যখন অভিকের সাথে ফোনে কথা বলছিল তখনও ঘুমের কোনো নিশানা ছিল না তার মাঝে। ইয়ানা আনমনে ভাবতে লাগলো সকালে ফোনালাপের কথা। ইয়ানা ফোন রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে অভিক বলে উঠল, এই বেবি মাম্মি, হাসুর জন্ম হওয়ার আমরা দুজন রেড ওয়াইন দিয়ে সেলিব্রেট করবো, ওকে? আচ্ছা। আর শোনো, তোমার জানকারির জন্য বলে দিই, আমি কিন্তু কোনো কাউকে আমার কাছে আসতে দেইনি। মিথ্যুক, হেই হেই, এই কথা ফেরত নাও এক্ষুনি। তুমি বিশ্বাস করো না আমাকে? সত্যি বলছি, তোমার আসার পর আর কারোর সাথে ফিজিক্যাল হয়নি আমি। কত কষ্ট করে নিজেকে তোমার জন্য লয়াল রেখেছি, আর তুমি এই কথা বলছো? আই এম হার্ট। ওকে সরি না, বলো আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা, আমি তোমাকে বিশ্বাস করি। ইয়ানা আনমনে হাসলো তখনকার কথা ভেবে। লোকটা সত্যিই পাগল।
তখনই দরজা দিয়ে কেউ একজন ভেতরে প্রবেশ করলো। ইয়ানা তাকিয়ে দেখলো 40+ বয়সের মতো হবে এমন এক পুরুষ লোক বাসায় ঢুকলো। লোকটাকে এর আগে কখনো দেখেনি, তবে চেহারা দেখে মিস্টার চেয়ারম্যান মানে অভিকের চেহারার সাথে মিল আছে। হয়তো অভিকের বড় ভাই হবে। লোকটা ভিতরে এসে ইয়ানাকে দেখে কেমন গাম্ভীর ভঙ্গিতে বলে উঠল, তাহলে তুমি সেই সারোগেট যার কথা শুনেছি আমি। বলতে বলতে সামনে সোফায় আয়েশি ভঙ্গিতে সামনের দিকে পা ছড়িয়ে বসলো লোকটি। এক হাত তুলে আঙুলের ইশারায় ইয়ানাকে ডাকলো কাছে। ইয়ানা উঠে দাঁড়িয়ে লোকটার সামনে গেলে লোকটা তখন তার পাশের জায়গায় হাতের ইশারা করে বলল, এখানে বসো। ইয়ানা কথা মতো বসলো গিয়ে তার পাশে। এসবের অভিজ্ঞতা আছে ইয়ানার। প্রস্টিটিউটকে মানুষ ভেবেই ডাকে। লোকটার পাশে বসতেই একটা বিদঘুটে গন্ধ এসে লাগলো তার নাকে। গা গুলিয়ে আসতে লাগলো আবারও। ওনার সামনেই না বমি করে দেয়। কন্ট্রোল করার চেষ্টা করছে ইয়ানা। লোকটা বলতে লাগলো, তুমি জানো না আমি কে? ওই বদমাসটা নিশ্চয়ই তার বড় ভাইয়ের কথা বলেনি তোমাকে। তো তুমি প্রেগনেন্ট তাহলে? হ্যাঁ। লোকটা এক হাত ইয়ানার কাঁধে পেঁচিয়ে ধরে অন্য হাত তার থুতনি চেপে ধরে বলল, এদিকে তাকাচ্ছ না কেন? মনে হচ্ছে তুমি আমার কাজের পেমেন্ট পেয়ে গেছো, যার জন্য এখানে এসেছো। লোকটার ভাবভঙ্গি ওইসব গ্রুপের গুন্ডাদের চেয়েও নোংরা। ইয়ানা বমি আটকানো আরো মুশকিল হয়ে যাচ্ছে। বিচ্ছিরি গন্ধে উকে আসছে তার। লোকটা আরো বলতে লাগলো, তুমি একটা এসকর্ট, তো তোমার কাজ শুরু করে দাও। আমাকে তোমার সার্ভিস প্রদান করো, নাকি শুধু অভিককেই ভালো পারে? আমাকেও ট্রাই করে দেখো। বিশ্রী হেসে লোকটা ইয়ানার মুখের দিকে ঝুঁকতে লাগলো। তখনই উকি এসে গেল ইয়ানার মুখে হাত চেপে ধরলো। তখন দেখলো লোকটা যেন তার প্রতি অপমান বোধ করলো। রেগে গিয়ে ঠাস করে ইয়ানার গাড়ে চট মেটে দিল, এত জোরে মারার যে ইয়ানা সোফায় কাত হয়ে পড়ে গেল। লোকটা ক্ষিপ্ত স্বরে বলে উঠল, ইউ ব্লাডি স্কট, নিজের জায়গা ভুলে গিয়েছিস তুই? বলে আবার হাত উঠাতে নিলে লরেন দ্রুত এসে বলল, স্যার প্লিজ এটা করবেন না, চেয়ারম্যান স্যার জানতে পারলে অনেক রেগে যাবেন। বাপের কথা শুনে থেমে গেল লোকটা। রাগে গজ করতে করতে বেরিয়ে গেল সে। লোকটা যেতেই গালে হাত দিয়ে উঠে বসলো ইয়ানা। ফুলে লাল হয়ে গেছে তৎক্ষণাৎ। বাস্টার্ড এখন বাপের ভয়ে দৌড় দিয়েছে। শয়তানটার যেন রাস্তায় নাক ভেঙে যায়। কি ভাবছি এসব? এগুলো কি নতুন তার সাথে? ইয়ানা পেটে হাত রেখে মনে মনে বলল, অন্তত হাসুর তো ক্ষতি হয়নি, এতেই স্বস্তি। যদিও ওই লোকটার তোমার চাচা হবে, তবুও তোমাকে হার্ট করেনি, এটাই অনেক। আমার সাথে যা খুশি হোক,